পিনপতন নীরবতা নেমে এলো ডাইনিং রুমে। কারো মুখ থেকে শব্দ বেরোচ্ছে না, একে অপরের মুখ দেখছে কেবল। সাদমানও হাঁ করে তাকিয়ে আছে শোয়েবের মুখের দিকে। সুস্মি ড্রয়িং রুমের সোফায় বসে বসে মায়ের ফোন দেখছিল। এর মধ্যে কি যেন একটা দেখে ছুটে এলো মায়ের কাছে। ওড়নার কোনা ধরে টেনে বলল, আম্মু আমার লাগতে বড় মাম্মা বলো বিড়াল লাগবে। সুস্মি বাগড়া দেয়ায় স্টেজ অবস্থান থেকে নড়েচড়ে উঠল সকলে। সাদমান জিভে ঠোঁট ভিজিয়ে বলল, বিড়াল কি আনবে? ঘরেই তো পাপ্পা মোমেন্ট হয়ে গেছে। আস্তে করে বলাই কেউ শোনেনি। রাইসা খুশি হয়ে গিয়ে বর্ষাকে জড়িয়ে ধরল, অভিনন্দন জানালো। কংগ্রাচুলেশন ভাবি। বর্ষা হেসে বলল, কংগ্রাচুলেশনের বিপরীতে তো থ্যাঙ্কস জানানো লাগে, কিন্তু আমার আপাতত তোমাকে কংগ্রাচুলেশনও জানানো লাগবে। তিন্নি বেগম বিড়বিড় করে বললেন, বাহ বাহ বাহ, বাচ্চা কাচ্চার বাহার একেবারে। আনিস বললেন, অভ্যাস করে ফেলো, আর একটা নাতি নাতনি এলে দুটো মিলে তোমাকে জ্বালাবে। যাই হয়ে যাক, ছেলে যে শান্তভাবে সব মেনে নিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। সাদমান সাহেবের কাঁধ জড়িয়ে ধরে তাকে অন্য পাশে নিয়ে গেল, সকলের থেকে খানিকটা দূরত্বে। এরপর চাপা গলায় জিজ্ঞেস করল, তোর বিয়ের হলো মাত্র 4 মাস, এর মধ্যে আরেকটা বাচ্চা? সাহেব বিরক্তি সমেত বলল, 4 মাস যথেষ্ট সময় সাদমান। তোরা সব এত অবাক হচ্ছিস কেন? সাদমান কাঁধ উঁচিয়ে বলল, না না, অবাক হচ্ছি কই, তোর দ্বারা সব সম্ভব। কিন্তু কে যেন বিয়ে করবে না বলে ঢোল পিটাচ্ছিল। সাহেব কপাল কুঞ্চিত করে বলল, শাট আপ সাদমান, বি হ্যাপি, তুই চাচা হতে যাচ্ছিস, সাথে আমিও। সাদমান খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ হয়েছে অবশ্য। তোর ঘরে আর আমার ঘরে একসাথেই বাবু হবে। শোন, যেমন একদিনেই বাবুর খবর প্রকাশিত হয়েছে, তেমন একদিনেই যদি জন্ম হারে, তাহলে প্রত্যেক বছর একসাথে জন্মদিন পালন করা যাবে। এই ব্যাপারটা তো দারুণ, এই ব্যাপারটা তো আরও দারুণের থেকেও বেশি দারুণ হবে ভেবেই গায়ে কাটা দিচ্ছে। শোন সাদমান, তুই খুশি আছিস ঠিকই, তবে মনে মনে একটু টেনশনও কাজ করছে তোর, আমি জানি। সাদমান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, কিসের টেনশন ফেনশন? সব বাবা হওয়ার খুশিতে তলে চাপা পড়ে গেছে। বর্ষা কত খুশি হয়েছে দেখেছিস? ওর খুশির সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ। কংগ্রাচুলেশন। বাহ, এতক্ষণ পর জানাচ্ছিস, তাও শুকনো মুখে। কার্ড ছাপিয়ে জানাবো? জানাতেই পারিস, মাইন্ড করব না। ঘরের সকলে ধাতস্থ হতে গিয়ে বসেছে ড্রয়িং রুমে। একসাথে দুটো খুশির খবর মিষ্টির হিড়িক পড়ে গেছে। সাদমান দুপুরে জানতে পেরেছে খবর, নিজেদের বাড়িতে মিষ্টি এনে আশেপাশে মিষ্টি বিতরণ করে এরপর শ্বশুরবাড়িতে গিয়েও মিষ্টি দিয়ে এসেছে। সবকে সারাদিনের এসব খবরই জানাচ্ছিল সাদমান। এমন সময় হাঁক ছুড়লেন আনিস, তোদের কথা শেষ হলে অনুগ্রহ করে এদিকে আয়, আসছি আঙ্কেল। জবাব দিয়ে শোয়েবের সাথে আলাপ করতে করতে ড্রয়িং রুমে এলো দুজনে। খালি সোফাটে বসলো দুজনেই। তাদের দিকে তাকিয়ে বর্ষা রাইসার কানে কানে বলল, ওদের দুজনের পিরিত দেখলে নিজেদেরকে থার্ড পারসন মনে হয়, তাই না বলো? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছ ভাবি, বিয়ে শাদি করেও আমরা থার্ড পারসন রয়ে গেলাম। দেখো না, আমাদের পাত্তাই দিচ্ছে না এখন। সাদমান শ্বশুরবাড়ির খবর শোয়েবকে জানাতেই সে বলল, আমারও গিয়ে ইহানকে মিষ্টি দিয়ে আসা লাগবে। হ্যাঁ, তুই গিয়ে বলবি ও চাচা হতে যাচ্ছে। আমি তো বলেছিলাম, মানলই না, ও মামাই হবে। বর্ষার সাথে সাথে বলল, ঠিকই তো বলেছে, আমার ভাই বাবুর মামা হবে না তো কি হবে? ভাই আমার সাপোর্টই থাকবে। দেখলি কেমন পোল্টি নেয়? থাক, কাঁদিস না, আমি তো চাচা হচ্ছি নাকি? তিন্নি বেগম সূচক শব্দ করে বললেন, তোমাদের তর্কের দিন শেষ কোনোদিনও শেষ হবে না। সাহেব বলল, লয়ার হয়েছে না, তাই তর্কের গুণ আমার উপরে অ্যাপ্লাই করে। ভাবির সামনে তো তর্ক করতে পারে না, ভেজা বিড়াল কিনা। বিড়াল বলতেই সিংহের মতো হুঙ্কার ছাড়ল সাদমান, মুখ সামলে কথা বল হতচ্ছাড়া। তিন্নি বেগম সাদমানের হয়ে ছেলেকে বললেন, ওকে বলছো কেন? তুমি নিজে কোথাকার শুকনো বিড়াল, সব তো একই গোয়ালের গরু। নির্জন বলল, বেড়াল হতে গিয়েছিল, আন্টি গরু বানিয়ে দিয়েছে,
সাদমান ভুরুকুটি করে বলল, বেশি কথা বলো না নির্জন, আন্টি তোমাকে সহ বলেছে। নির্জন বিস্মিত নজরে তিন্নি বেগমের দিকে তাকাতেই তিনি গম্ভীর মুখে মাথা নাড়লেন, অর্থাৎ সাদমান সঠিক। পরপরই হেসে ফেললেন, বললেন, আচ্ছা তোমরা কথা বলো, আমি গিয়ে রাতের রান্না বসিয়ে দেই। সাদমান বাধা দিয়ে বলল, না না আন্টি, ঝামেলা করার দরকার নেই, আমরা একটু পরে বেরিয়ে যাব। তিন্নি চোখ রাঙিয়ে বললেন, কিসের ঝামেলা? শর্টকাটে বিরিয়ানি রেঁধে ফেলবো সবার জন্য। বিরিয়ানি খাবে নাকি মিস করবে? সাদমান গভীর ভেবে চিন্তে বলল, আপনি জোর করলে তো হয়েছে, আর বলতে হবে না, আমি গিয়ে রান্না বসাই। রাইসা বলল, মা আমিও আসছি। তোমার আশা লাগবে না, ওরা অনেক দিন পর এসেছে, সবার সাথে দেখা হয়েছে, ওদের সাথে কথা বলো, আমি রান্না করে নিতে পারবো। অতঃপর আনিসকে উদ্দেশ্য করে বললেন, তুমি বাচ্চাদের সাথে বসে থেকে কি করবে? আসো, আমাকে হেল্প করবে। ওরা কথা বলুক। আনিস ও তিন্নি চলে যেতেই সকলে প্ল্যান করতে শুরু করলাম। আগামীকাল শুক্রবার, যেহেতু সকলের ছুটি, সকাল থেকে কাজ শুরু করতে হবে। নির্জন ও শোয়েবের যে গোপন পরিকল্পনাটা আছে সেটা গোপনই রইল। বউদের জানানো হলো না এই ব্যাপারে, জানলে বাধা দেওয়ার সম্ভাবনা প্রবল। রাত্রে খাওয়া দাওয়ার পর তিন্নি বেগম অনেক জোর করলেন রাখার জন্য, কেউ থাকতে রাজি নয়। পরে আবার আসবে আশ্বাস দিয়ে 11টার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল নির্জন, মাইশা আর সাদমান বর্ষা। এরপর যার যার বাড়ির পথে। শুক্রবার সকাল 10টা। রাইসা ড্রয়িং রুমের সোফায় বসে বসে সুস্মিকে নাস্তা খাওয়াচ্ছে। শোয়েব কথা বলছিল ফোনে। ফোন কাটতেই রাইসা জিজ্ঞেস করলো, কি বলল সাদমান ভাই, কখন আসবে? রওনা দিয়েছে, একটু পরেই চলে আসবে। আচ্ছা, তোমাদের বাসায় বলে দিয়েছে তো? সাদমান আর বর্ষা ভাবিও যে যাচ্ছে? হ্যাঁ, আমি মাকে বলে দিয়েছি। কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন বলুন তো? রাইসার সন্দিহান প্রশ্নে শোয়েব বলল, বাচ্চা হলে মানুষ যা করে তাই করব, মিষ্টি বিলাবো। রাইসা চোখ ছোট ছোট করে বলল, কিন্তু আপনাদের কথাবার্তায় মনে হচ্ছে ভেতরে ঘাপলা আছে। আশ্চর্য, তুমি সন্দেহ করছো আমাকে? সন্দেহ কোথায় করলাম? জিজ্ঞেস করলাম মাত্র। আমিও তো উত্তর দিলাম, তুমি আবার সেই উত্তরেও ঝামেলা খুঁজে পাচ্ছ। এটা কি ঠিক? উফ, ভুল হয়েছে আপনাকে জিজ্ঞেস করাই। যা করার করুন, গিয়ে যান। শোয়েব আর কথা বাড়ালো না। 15 মিনিটের মধ্যে সাদমান বর্ষা এসে হাজির হলো বাড়িতে। শোয়েব রাইসা তৈরি ছিল, সবাই একসাথে বের হবে বলে। সাদমান এসে শোয়েবকে জিজ্ঞেস করলো, তো শ্বশুরবাড়িতে আমাদেরও নিয়ে যাচ্ছিস? কিছু মনে করবে না তো? বর্ষা না হয় এখানেই থাকতো, টেনশন নিস না। বিয়ের সময় আমার শ্বশুর মেয়ে দিতে একটু তেরামি করলেও অত খারাপ মানুষ নয়, ভালো মনের মানুষ, মেহমান গেলে খুশি হবে। সাদমান ইতস্তত করে বলল, তাও বলবে কোথায় মেয়ে বিয়ে দিলাম, জামাই বন্ধু সহ নিয়ে চলে এসেছে, না বললে বিরক্ত ঠিকই হবে। সব চসূচক শব্দ করে বলল, এত ভাবছিস কেন? রাইসা আর মাইশা দুজনেই বাসায় বলে রেখেছে, আর বড় কথা ওদের 3 জনের রেখে আমরা 3 জনে বের হব বলেই ওই বাসায় রেখে যাচ্ছি। সে তো মাইশাকে এই বাসায় ডেকে রাখলেই হতো, আমিও জানি, কিন্তু আমার তো শ্বশুরবাড়িতে যেতেই হবে, তাই না? মিষ্টি পৌঁছে দেওয়ার জন্য যেতেই হবে সেখানে, তাই এটাই ভালো, তুই বেশি কথা বলিস না। গাড়িতে বসে সাদমানের দুশ্চিন্তার কথা রাইসাকে জানালো শোয়েব। রাইসা প্রত্যুত্তরে হেসে বলল, ঘটনা তো গভীর নিচ্ছেন কেন ভাইয়া? আমাদের বাসায় আসলে যেমন কোনো ইতস্ততা ছাড়াই মিশে যান, আমার বাবার বাড়িতেও অমনি মনে করবেন, একদিন গেলে কিছু হবে না। আপনি কি বিয়ের পর আর গিয়েছেন নাকি? 11:30টার দিকে শ্বশুরবাড়িতে এসে পৌঁছালো শোয়েবের গাড়িটা। সাদমান এতক্ষণ যে দুশ্চিন্তা করছিল সেটা কেটে গেল ওদের আন্তরিকতায়। যথাসাধ্য আপ্যায়ন করলেন তারা। এক গাদা মিষ্টির বক্স ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে শোয়েব নাজনীনকে উদ্দেশ্য করে বলল, আমাদের বিয়ের সময় আপনাদের কিছু প্রতিবেশী রাইসাকে কটু কথা শুনিয়েছিল, মিষ্টিগুলো ওদের বাড়িতেও পাঠিয়ে দিবেন। প্রশান্তি ও খুশিতে মন ভরে উঠল নাজনীনের। মেয়েটা স্বামী পেয়েছে এইটাই কপাল করে অজান্তেই জলের আনাগোনা ধরা পড়ল চোখের কার্নিশে। ওপর নিচ মাথা ঝেঁকে বলল, অবশ্যই। সাদমান ও শোয়েবের বাচ্চার খবরটা জানাজানি হয়েছে একই দিনে। তাদের নিকট আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণের কাজটা একই দিনে করবে।
এমন পরিকল্পনা সবাইকে জানিয়ে বেরিয়েছে তিনজনে। নির্জন নিজের গাড়ি বের করলো, সাদমানকে পিছনে বসিয়ে ওরা দুজন সামনে বসল। নির্জন জিজ্ঞেস করল, প্রথমে কোথায় যাব শোয়েব ভাই? প্রথমে ইহানদের বাসায় চলো, তোমাকে পরিচয় করিয়ে আনি সাদমানের শ্বশুরবাড়ির সাথে। প্রথমে আমার শ্বশুরবাড়ি পেলি তো কি সাইমনের বাড়িতে যাব? হ্যাঁ, তোর শতানের বাড়ি, তুই তো যাবি, মার খাবি সাদমান। কথাবার্তা বলতে বলতে সাদমানের শ্বশুরবাড়িতে এসে হাজির হলো। বন্ধুকে মিষ্টির সাথে খবর জানিয়ে পুনরায় বের হলো একই সাথে। গাড়িতে বসে শোয়েব নির্জনকে জিজ্ঞেস করল, তোর মনে হয় এই প্ল্যানটা কাজ করবে? নির্জন প্রত্যুত্তরে জানালো, আমি 100% শিওর ভাই, রিয়াদ জানলে ও সাইমনকে জানাবেই। রাইসাকে সাইমনদের বাড়িতে নেয়ার আগে রিয়াদ হেল্প করেছিল আমাদের। ও সবসময় ওর বন্ধুর কাজ কারবারের বিরুদ্ধেই ছিল, হাজার বুঝিও ঠিক করতে পারেনি। সব জানালার বাইরে তাকে আস্তে করে বলল, ভাগ্যিস ঠিক হয়নি, নয়তো আমার বউ আর আমার কাছে আসতো না। যা হয় ভালোর জন্যই হয়। শোয়েব ভাই কিছু বলবেন না? সাদমান পেছন থেকে বলল, ও মনে হয় ধ্যানে আছে, ডিস্টার্ব করো না। শোয়েব বিরক্ত ভঙ্গিতে সাদমানের দিকে তাকালো। সাদমান তৎক্ষণাৎ দাঁত কেলিয়ে বলল, ও হুশে আছিস তুই? আমি ভাবলাম। শোয়েব কটমট করে বলল, তুই সবসময় বেশি ভাবিস। আমি না, তুই বেশি ভাবিস। না আমাকে বোঝা, আমরা রিয়াদের বাসায় কেন যাচ্ছি? সোজা সাইমনের বাসায় গেলেই তো পারি। হ্যাঁ, ও তো আমার দেয় মিষ্টি খাওয়ার জন্য হাঁ করে বসে আছে। আমি তো যাচ্ছি ওর জন্য মিষ্টিটা খায়। আমি সোজা গিয়ে হাজির হলে এসব কিছুই হবে না। নির্জন মুচকি হেসে বলল, ভাইয়া কি মিষ্টিতে কিছু মিশিয়ে এনেছেন? মানে সাইমনকে খাওয়াতে হবে যে? শোয়েব ঠোঁটের কোণ তুলে এক পেশে হেসে বলল, মেশানো লাগবে না, এই মিষ্টি ওর পেট পর্যন্ত গেলেও হজম হবে না, বদ হজম হয়ে যাবে। রিয়াদের বাসায় কলিং বেল চাপতে গেট খুলে দিল ফিহা। তাদের তিনজনকে দেখে বিস্মিত হয়ে বলল, আপনারা? কোনো উত্তর দেওয়ার আগেই রিয়াদ ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে এসেছে ফিহা? বলতে বলতে রিয়াদও আসলো দরজার সামনে। তাদেরকে দেখে ভীষণ বিস্মিত হলেও সামলে নিল দ্রুত, উষ্ণ অভ্যর্থনায় ডাকলো ভিতরে। এদের মধ্যে নির্জন আর শোয়েবকে চেনে রিয়াদ ও ফিয়া। এই বছর 2 আগে রাইসা এই বাসায় থাকতে নির্জন এসেছিল কয়েকবার, আর শোয়েবকে চিনেছে কিছুদিন আগেই, আর সাদমানকে চিনি না। সব পরিচয় করিয়ে দিল আজ সাদমানের সাথে। এরপর চলে এলো আসল কথায়, বলল, আপনাদেরকে একটা খবর জানানোর জন্য আর একটা হেল্প দরকার ছিল। রিয়াদ ফিহার সাথে দৃষ্টি বিনিময় করে বলল, জি বলুন। হঠাৎ আসার এবং মিষ্টি আনার উপলক্ষ হচ্ছে আমাদের বেবি। কথাটা মাথায় ঢোকামাত্র রিয়াদ ফিহা থমকে গেল কিছু মুহূর্তের জন্য। যেখানে রাইসার বাচ্চা না বলে সাইমনের সাথে ডিভোর্স হয়ে গেল হচ্ছে না বলে, সেখানে দ্বিতীয় বিয়ের 4 মাসের মধ্যে বাবুর খবর শুনে হতবিহ্বল দুজনে। কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেল। ওদের দুজনের মনের অবস্থা পরিষ্কার বুঝল শোয়েব। যত যাই হোক, সাইমন রিয়াদের বন্ধু, একটু হলেও বন্ধুর সাপোর্ট নেবেই। জিভে ঠোঁট ভিজিয়ে একবার তাকালো নির্জনের দিকে। বিস্ময়ের রেশ কাটতেই পরিস্থিতি সামলে দিতে উতলা হলো রিয়াদ। হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন ভাইয়া। হাসি মুখে, আপনাকে আর রাইসা আপুকেও। শোয়েব স্মিত হেসে বলল, থ্যাঙ্কস, এখন একটা হেল্প লাগবে আমার। শোয়েবের কথায় রাগঢাক নেই, সরাসরি বলে ফেলল। রিয়াদ যেন অর্ধেক বলতে বুঝে ফেলল পুরোটা। মিটিমিটি হেসে বলল, বলুন কি হেল্প? সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করার চেষ্টা করব আপনার বন্ধুকে। কি যে বলেন ভাই, এত দারুণ একটা সুখবর, মিষ্টি না খেয়ে যাব কই? আপনি না বললেও আমি নিজ দায়িত্বে গিয়ে ওকে মিষ্টি দিয়ে আসতাম। শোয়েব হাসলো, বলল, বাহ, না বলতে বুঝে ফেললেন। কিছু মানুষকে চোখে আঙুল দিয়ে ভুল দেখানোর মতো শান্তি অন্য কিছুতে নেই। নির্জন বলল, সাবধানে ভাই, আগে আগে জানিয়ে দিলে কিন্তু ও খাবে না। অবশ্য আপনার বন্ধু, আপনিও ভালো জানবেন কিভাবে খাওয়াবেন। রিয়াদ বলল, চিন্তা করবেন না, খবর আজই যাবে। কাজ শেষ হতে বেশিক্ষণ বসলো না আর ওরা। কাজের বাহানা দিয়ে বেরিয়ে গেল দ্রুত। এরপরে ফিহা জিজ্ঞেস করলো, কখন যাব আমরা? রিয়াদ প্রত্যুত্তরে বলল, বিকেলে যাই নাকি এখনই যাবে? এখনই যেতাম। উফ, আমি অনেক এক্সাইটেড। সাইমন আর শামিমা আন্টির চেহারাটা দেখার মতো হবে। কম কথা শোনায়নি রাইসাকে,
আর কেউ না জানলেও আমি ভালো করে জানি ওরা কি কি শুনিয়েছে রাইসাকে। এরপরও এমন মুখ্যম জবাব দেওয়ার সুযোগ হাতছাড়া করব? খুশিতে ফিহার চোখ দুটো জ্বলজ্বল করছে। শামীমার মুখখানা যেন এখনই কল্পনায় একে বসে আছে। ওর উৎফুল্লতা দেখে রিয়াদ আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারল না। বউকে নিয়ে সিদ্ধান্ত নিল এখনই যাওয়ার। বলল, রেডি হও ফিহা, আমরা এখনই যাব সাইমনদের বাসায়। সন্তান হওয়ার খুশিতে বউয়ের প্রাক্তনদের বাড়িতে মিষ্টি পাঠানোর ব্যাপারটা আপাত দৃষ্টিতে খানিক অতিরিক্তই মনে হয়, কিন্তু শোয়েবের দৃষ্টিকোণ থেকে কাজটা সম্পূর্ণ যৌক্তিক। কারণ সে বউয়ের ওপর করা অন্যায়ের প্রতিবাদ করছে। এককালে বউকে যেসব কথা শুনতে হয়েছে, সুযোগ পাওয়ামাত্রই তার মোক্ষম জবাবও দিচ্ছে। একজন আদর্শ স্বামীর কর্তব্য এমনই হওয়া উচিত। রাইসার দোষ কী ছিল? ভালোবাসা ও সম্পর্কের খাতিরে প্রাক্তন স্বামীর অপূর্ণতাকে নিজের নামে চালিয়ে দিয়েছিল। বিনিময়ে পেয়েছে একরাশ অপমান, হাজার তিক্ত কথা। সংসারের জন্য হাজারো আত্মত্যাগ করে দিন শেষে সে শূন্য ছিল। সাইমনের মন মানসিকতা কেমন তার পরিচয় শোয়েব আগে থেকেই পেয়েছে, তাই এইভাবে জবাবটা দেয়া তার কাছে সম্পূর্ণ সঠিক মনে হচ্ছে। রিয়াদ ফিহা চিন্তা ভাবনা করে দেখেছে সর্বদিক বিচারে শোয়েবই সঠিক। যদি সাইমনকে না জানানো হয় রাইসার ব্যাপারে, তাহলে সে নিজের দোষটা বুঝবে কি করে? কবে উপলব্ধি করবে দারুণ মন মানসিকতার জীবনসঙ্গী সে হারিয়েছে? দুপুর 3টায় সাইমনদের বাড়িতে এসে হাজির হলো রিয়াদ ফিহা। সানজিদার অত্যাচারে স্বামীর মুখে আজকাল সকাল সন্ধ্যা সারাক্ষণই বেজার থাকে। রিয়াদ ও ফিহাকে দেখে তেমন একটা খুশি হতে পারলেন না তিনি। ভালো করেই জানেন সানজিদা এখন ওদের সাথে আড্ডা দিতে বসবে আর চা নাস্তা বানাতে বলে দিবে শামীমাকে। এমন উটকো ঝামেলা কেই বা পোহাতে চায়। ফিয়া ভেতরে ঢুকলো মিষ্টির বক্স হাতে। প্রথমে বক্স খুলে একটা মিষ্টি বাড়িয়ে ধরলো শামীমার বেগমের দিকে। বিস্তর এসে বলল, আন্টি মিষ্টি খান, সুখবর আছে। শামীমা অবাক হয়ে বললেন, সুখবর? কি সুখবর আছে? বলছি আগে মিষ্টি খান। এরপর ঠেসে ঠুসে শামীমা বেগমের মুখে মিষ্টি ঢোকালো ফিয়া। তিনিও খেয়ে নিলেন সেটা। এরপরই সানজিদা বের হলো ঘর থেকে। ফিহাকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলো, আরে ফিহা, তোমরা কতদিন পর এলে, কেমন আছো? আর মিষ্টি কিসের? রিয়াদ বলল, সব জবাব একে একে দেব ভাবি, আগে বলুন সাইমন কোথায়? ও ওয়াশরুমে গিয়েছে, একটু পরে বের হবে, আপনারা বসুন। রিয়াদ ঠোঁট চেপে হেসে বলল, বাহ, মিষ্টি খাওয়ার আগে বদ্ধ হজম হয়ে গেছে দেখছি। সানজিদা কোনো কিছু না বুঝে হাসলো। অতঃপর পুনরায় জিজ্ঞেস করলো, মিষ্টি কিসের? সেটা তো বলছো না ফিহা। ফিহা ভনিতাহীন জানালো, রাইসার বাবু হবে, সেই উপলক্ষে মিষ্টি দিয়ে গেছে ওর হাজব্যান্ড। সানজিদা রাইসাকে সামনাসামনি কোনোদিন না দেখলেও ভালোভাবেই জানে এই মেয়েটির পরিচয়। ওর ঘরে বাবু হবে জেনে বেজায় খুশি হলো। রীতিমতো লাফিয়ে উঠে বলল, রাইসার বাবু হবে? তাহলে তো আজ আমি ডায়েট ভেঙে ডাবল মিষ্টি খাবো। বলে মিষ্টির বক্স থেকে একটা মিষ্টি তুললো। অন্যদিকে শামীমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মিষ্টি বোধহয় পেটেও ঠিকঠাক পৌঁছায়নি, তার আগে এই খবরে মিষ্টি হজমে শক্তি হচ্ছে না শামীমার। স্থির খাম্বার ন্যায় দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন ফিহা ও সানজিদার উল্লাসের দিকে। তখনই সাইমনও বেরিয়ে এলো রুম থেকে। রিয়াদ ও ফিহার কণ্ঠস্বর পেয়েছে, তবে ঘটনা শোনা হয়নি। তাই এসে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, কি উপলক্ষে মিষ্টি বিতরণ হচ্ছে? রিয়াদ বক্স থেকে একটা মিষ্টি তুলে এগিয়ে দিল সাইমনের দিকে। আগে একটা শব্দ উচ্চারণ করলো না কেউ। আর শামীমা তো বিস্ময়ের তোপে কোনো শব্দে উচ্চারণ করতে পারছে না। সেই সুযোগে ঠেসে ঠুসে সাইমনকে মিষ্টি গেলানো গেল। এরপর ছেলেটা পুনরায় শুধালো, মিষ্টি তো খাওয়ালি, কিন্তু কিসের সেটাই তো বলছিস না। রিয়াদ গা জ্বালানো হাসি দিয়ে বলল, তোর বাবা হতে গিয়ে মামা হওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করছি, কংগ্রাচুলেশন। প্রায় মাঝরাতে অবধি বারান্দায় বসে অনেক কথাই বুঝালো সানজিদা। সাইমন শুনল, হ্যাঁতে হ্যাঁ মিলালো, নাতে না মিলালো। কারণ সানজিদার একটা কথা ভুল নয়, যা যা বলেছে প্রত্যেকটাই সঠিক। অবশেষে সিদ্ধান্ত হলো সাইমন ক্ষমা চাইবে রাইসার কাছে। নিজের করা প্রত্যেকটা অন্যায়ের জন্য ক্ষমা চাইবে, কিন্তু যোগাযোগ করবে কি করে? রাইসা তো বহু আগে থেকে ব্লক করে রেখেছে সাইমনকে সব জায়গা থেকে। তবে কথাটা সানজিদাকে জানালো না সাইমন। সানজিদাও বেশি ঘাটালো না, সাইমনকে আরেকটু সময় দিল নিজের ভুলগুলো উপলব্ধি করার জন্য।
সাইমনদের বাসাটা হঠাৎ করে গুমট লেগে গেছে। কেউ কারোর সাথে কথা বলছে না, একসাথে বসে খাচ্ছে না। অন্যান্য দিনের মতো স্বাভাবিক নয় কিছুই। সাইমন পরদিনও অফিস যায়নি, থম মেরে বসেছিল বাসায়। দিন রাত্রি এক করে ভেবেছে অনেক কিছুই। শেষমেশ রাত্রি বেলায় সানজিদা নিজে থেকে প্রশ্ন করল, কি ভাবলে? রাইসের কাছে মাপ চাইবে কি চাইবে না? সাইমন দীর্ঘশ্বাস ফেলে স্বীকারোক্তি দিল, আমি চেয়েছিলাম মাপ চাইতে, কিন্তু ও তো আমার সব নাম্বারও ব্লক করে রেখেছে। কিভাবে যোগাযোগ করব? এই ব্যাপার, তুমি আমার ফোন দিয়ে কল করলেই পারো, বলে নিজের ফোনটা এগিয়ে দিল সাইমনের দিকে। সাইমন কয়েক সেকেন্ড তাকে থেকে ফোনটা হাতে নিল, অতঃপর বলল, রাত 10:30 বাজে, এখন কল করব? আচ্ছা, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাহলে কল করার দরকার নেই, কাল সকালে দিও। না, কল করে দেখি। যত জলদি ব্যাপারটা ক্লিয়ার হবে তত জলদি শান্তি পাব। সানজিদা ঠোঁট উল্টে বলল, যেমন তোমার ইচ্ছা। সাইমন জানে না রাইসা তার নাম শুনলে কেমন প্রতিক্রিয়া দেবে। খুশি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, তাই বেশ ভয়ে ভয়ে ডাল প্যাডে নাম্বারটা লিখল। ঢাকা শহরের হিসেবে 10:30 খুব বেশি রাত নয়, তখনও রাস্তাঘাট জমজমাট ও জনমানুষে পরিপূর্ণ থাকে। সুস্মি ঘুমালো মাত্র। সুস্মির ডান পাশে তার বাবা বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর রাইসা শুয়েছিল বাম পাশে। সুস্মি ঘুমিয়ে পড়তেই উঠে বসলো রাইসা। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে জিজ্ঞেস করলো, ঘুমাবেন না আপনি? হ্যাঁ, এই তো কাজ শেষ, তুমি ঘুমিয়ে পড়ো। শোয়েব ঘুমাতে বললেও রাইসা শুনল না। নামলো বিছানা থেকে, হেঁটে এলো উল্টো পাশে শোয়েবের কাজটা বলল, একটু ওপাশে সরুন, আমি এখানে শুব। শোয়েব প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, যেন সকালে মেয়ে উঠে জিজ্ঞেস করে মাঝখান থেকে সাইডে কিভাবে চলে গেছে সে। রাইসা হেসে ফেলে বলল, ওই দিন তো আমি আসিনি আপনার কাছে, আপনি গিয়েছিলেন নিজের দরকারে। দোষ আপনার। হ্যাঁ, সব দোষ তো কিভাবে যেন আমারই হয়ে যায়। অবশ্যই হয়, নিজের সময় আপনি ঠিকই আমার কাছে যেতে পারবেন, আর আজ আমি একটু এই পাশে ঘুমাতে চেয়েছি বলে বাহানা দিচ্ছেন, এটা ঠিক নয়। শোয়েব খানিক পাশে গিয়ে জায়গা করে দিতে চেয়েছিল রাইসাকে। এমন সময় রাইসা পুনরায় প্রশ্ন করল, কাজ না হয়ে গেছে? ল্যাপটপ রাখুন। শোয়েব উচ্চবাচ্য করল না। ল্যাপটপ অফ করে রাইসার হাতে দিল। রাইসা সেটা বেডসাইডের টেবিলে রেখে আচমকাই কোলে উঠে বসলো শোয়েবের। দু হাতে গলা জড়িয়ে ধরে মাথা ঠেকালো কাঁধে। শোয়েব আশ্চর্যজনিত হয়ে শুধালো, কি হলো? রাইসা মাথা তুলল, বিরক্ত সমেত বলল, কই কি হলো? আমার কিছুই হয়নি। আপনার কি হয়েছে সেটাই বলুন। এতক্ষণ ধরে এলোমেলো প্রশ্ন করে যাচ্ছেন। পাশে শুতে চাইলে সমস্যা, কোলে বসলে সমস্যা। আপনি বিরক্ত হচ্ছেন আমার উপর? শোয়েব প্রত্যুত্তরে বলল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি নিজে থেকে হঠাৎ রোমান্টিক হয়ে কাছে আসছো, এর জন্য জানতে চাইলাম মতলবখানা কি। মানে? আপনার মনে হচ্ছে আমি কাছে আসছি কারণ আমার একটা মতলব আছে? পরিষ্কার করে বলতে গেলে কুমতলব। শোয়েব রাইসার ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে বলল, মাই ডিয়ার ওয়াইফি, মানুষ কাছে আসে কুমতলবে। অবশ্য পুরুষদের ক্ষেত্রে ব্যাপারটা এমনই ধরা হয়। মেয়েদের আবার ভিন্ন ভিন্ন রকমের মতলব আছে, যেমন শপিং করতে গিয়ে যাওয়ার জন্য হাজব্যান্ডকে পটাবে, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এমন করতে পারে। আবার অনলাইনে কোনো শাড়ি, ড্রেস, জুয়েলারি পছন্দ হয়েছে, সেটা কিনে দেওয়ার জন্য ফাঁদে ফেলবে। রূপের ফাঁদ বড় ভয়ঙ্কর ফাঁদ, আর তুমি বারবার আমাকে সেই ফাঁদে ফেলো। রাইসা কিয়ৎক্ষণ বোকার মতো তাকিয়ে রইল শোয়েবের দিকে। এরপর মুখ বাঁকিয়ে বলল, সরি, নিজের প্রয়োজনের জন্য আমার আপনাকে ফাঁদে ফেলার কোনো প্রয়োজন নেই। আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে যে খরচের টাকা দেয় সেটাই আমার জন্য এনাফ। আমার যা ইচ্ছে তাই কিনতে পারি, মন চাইলে মেয়েকে নিয়ে ঘুরতেও পারি, কাউকে ফাঁদে ফেলার প্রয়োজন হয় না। মাঝে মধ্যে খরচের বাইরেও খরচ হয়ে যায় ডিয়ার। তো এখন আপনাকে ফাঁদে ফেলা দরকার, তাই না? ফেলতে পারো, আমি স্বেচ্ছায় তোমার ফাঁদে পড়তে রাজি। রাইসার মাথায় কি ভাবনা এলো কে জানে। গভীর আবেশের সাথে শোয়েবের ঘাড়ে মুখ গুজল। পরপরই দন্তপাটি বসিয়ে সফলভাবে কামড়ের কাজ সম্পাদন করে মুখ তুলল। শোয়েব বাধা দেয়নি, কারণ প্রতিশোধ নেয়ার সুযোগ তার হাতে অফুরান্ত। চুপচাপ সহ্য করে বসে রইল। রাইসা তার শান্ত মুখখানা দেখে বলল, একটু ফাঁদের সাথে পরিচয় করিয়ে দিলাম আপনাকে। শোয়েব কামড় খাওয়া জায়গাটায় হাত বুলালো, বলল, ইচ্ছে করে এসব করো তাই না?
কাল যাব ভার্সিটি, কারো চোখে পড়লে বলবে স্যার লাইফ বেট নিয়ে ঘুরছে। বলুক, আই ডোন্ট কেয়ার। আপনি আমার বেলায় ভাবেন ওই দিন যে সুস্মি গাড়িতে কথাটা বলেছে তা আমাদের সৌভাগ্য। বা মায়ের বাড়ি গিয়েছিলাম, মা বাবার সামনে বলে দিলে মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যেত। এমন সময় কল এলো রাইসার ফোনে। শোয়েবের কপালে ভাঁজ পড়ল বিরক্তির। রাইসা হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। নম্বর দেখে ভুরু কুচকালো, বলল আননোন নাম্বার, এত রাতে কে কল দিল? শোয়েব থমথমে স্বরে বলল, আল্লাহ জানে কোনো ব্যক্তি রাত্রিবেলায় কল করে আমার বউকে ডিস্টার্ব করছে, রিসিভ করবে না। উফ, এত বিরক্ত হওয়া লাগবে না। হয়তো আমার কোনো বান্ধবী নতুন সিম নিয়েছে, কল করে মজা নিতে চাইছে, রিসিভ করে দেখি। ফাইন, করো রিসিভ। শোয়েবের বিরক্তি পরক করে মাইশা কল রিসিভ করে লাউড স্পিকারে রাখল রাইসা। ওপাশ থেকে নারী কণ্ঠেই শোনা গেল, সালাম দিল খুবই কোমল কণ্ঠে। তবে কণ্ঠস্বরটা রাইসার সম্পূর্ণ অচেনা, বিভ্রান্ত হলো সে। সালামের উত্তর দিয়ে শুধালো, সরি, আপনি কে? চিনতে পারলাম না। সানজিদা পরিচয় দিল উৎফুল্লতার সাথে, আমি সানজিদা। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালোভাবে চিনি রাইসা আপু। নামটা সঠিকভাবে বলায় শোয়েব রাইসা মুখ সাহসী করল, আর সানজিদা নামটা চেনা চেনা লাগায় নড়ে চড়ে বসলো শোয়েব। ভাবতে বসলো কে এই মেয়ে। কিছুক্ষণ ভাবতেই উত্তর মিলল, সাদমানের কাছেই শুনেছিল সাইমনের দ্বিতীয় স্ত্রীর নাম। সানজিদার কথার জবাবে রাইসা বলল, কিন্তু আমি তো সানজিদা নামের কাউকে চিনি না আপু। আমি সাইমনের ওয়াইফ বলছিলাম। আপনাকে কংগ্রাচুলেশন জানাতে কল দিয়েছিলাম তোমার বেবির জন্য। সাইমনের নামটা শুনে রাইসা থমকে গেল, তবদা লেগে বসে রইল। শোয়েব বলল, কথা বলো। শোয়েবের কথায় রাইসা সাহস পেল বোধহয়, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, থ্যাঙ্কস। কিন্তু আপনি হঠাৎ আমি অভিনন্দন জানাচ্ছি কেন? তাই তো, কারণ আমি তোমার বেবির খবর শুনে অনেক খুশি হয়েছি, এর জন্য মনে হলো একটু অভিনন্দন জানাই, সুযোগে পরিচয় হয়ে যাব। রাইসা বোকার মতো বলল, ও। এরপর সানজিদা থেকে থেমে পুনরায় বলল, আর একটা দরকারে কল করেছিলাম। সাইমন তোমার কাছে মাপ চাইবে, একটু কথা বলবে ওর সাথে। রাইসার হাত পা বরফ শীতল ঠান্ডা হয়ে গেল হঠাৎ। ইচ্ছে নেই সাইমনের সাথে কথা বলার, তাও শোয়েবের প্ররোচনায় ঠেলাঠেলিতে মুখ ফুটে বলে বসল, বলে দিও আমি ওকে মাফ করে দিয়েছি, আর এ ব্যাপারে কথা বলতে চাই না ওর সাথে। শোয়েব কপালে হাত দিল, রাইসার কানে ফিস ফিস করে বলল, আগে কথা কাটাচ্ছ কেন? শোনো কি বলে। রাইসা সূচক শব্দ করে বলল, আপনি কথা বাড়াচ্ছেন কেন? শোয়েব রাইসার গালে চুমু খেয়ে বলল, কারণ আমি চাই যারা তোমার সাথে অন্যায় করেছে তার নিজ থেকে তোমার কাছে ক্ষমা চাইবে। রাইসা বুঝে গেল নাসরবান্দা শোয়েবের কথার বাইরে সে যেতে পারবে না। অগত্যা দুপক্ষের জোরাজুরিতে বাধ্য হলো হ্যাঁ করতে। সাইমন কলটা ধরে জিজ্ঞেস করলো, ভালো আছো? রাইসা উত্তর দিল না, চোখ বুজে ফেললো সাইমনের কণ্ঠস্বর শোনা মাত্রই। শোয়েব রাইসার মুখখানা দেখে আন্দাজ করে ফেললো তার মনের অবস্থা। আকস্মিক রাইসার কোমর জড়িয়ে ধরল, আরও শক্ত করে টেনে আনলো আরও কাছে। শোয়েবের কর্মকাণ্ডে মনে হচ্ছে কেউ বোধহয় রাইসাকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, কিন্তু সে কোনোভাবেই যেতে দিবে না। বলিষ্ঠ বাহুর মাঝে পিষ্ট হয়ে রাইসা উসকুস করতে লাগলো। শোয়েবের ভাবসাব দেখে দ্বিগুণ বেগে নিজেকে স্বাভাবিক করতে চাইল। যথাসম্ভব কঠোর স্বরে বলল, আমি ভালো আছি, আর কিছু থাকলে জলদি বলে ফেলুন। হঠাৎ আপনি সম্বোধনে আহত হলো সাইমন। এক নজর তাকালো সানজিদার দিকে, অতঃপর গলা খাকারি দিয়ে বলল, আই এম সরি রাইসা, আমি তোমার সাথে সত্যি অনেক অন্যায় করেছি। সময় থাকতে নিজের ভুল ধরতে পারিনি, নিজের দোষ পেয়েছি। তুমি হারিয়ে যাওয়ার পর তুমি সঠিক ছিলে, আর আমি সবসময় ভুল। আচ্ছা, সব ভুলে আমাকে মাফ করা যায় না? অদ্ভুতভাবে রাইসার তেমন কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না আজ। মন মস্তিষ্ক সব পরিপূর্ণভাবে দখল করে নিয়েছে শোয়েব। সেখানে অন্য কারো ভাবনা আনাও বড় দায়। এখনও কিছু ভাবতে পারছে না রাইসা, বিশেষ করে শোয়েবের আচরণে। রাইসা শোয়েবের হাত ধরে ফেললো, ইশারে বুঝালো এ অসময়ে এমন চুমুটুমু না খেতে। শোয়েব বাধ্য ছেলের মতো শুনলো, থেমে গেল। তবে কিছু সময়ের জন্য রাইসা সাইমনকে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে তা ভুলে যান, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর একটা কথা যা আমি আগেও বলেছি এখনও বলবো, যাকে বিয়ে করেছেন তাকে অন্তত সুখে রাখুন যদি নিজের ভুল বুঝে থাকেন। একই ভুল সানজিদার সাথে রিপিট করবেন না। এবার রাখি।
মন থেকে ক্ষমা করেছো নাকি মুখের কথা? সাইমনের কথা শুনে গা জ্বলে গেল শোয়েবের। মাথার মধ্যে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সে চেয়েছিল সাইমন মাফ চাইবে রাইসার কাছে, নিজের করা প্রত্যেকটা অন্যায়ের জন্য মাফ চাইবে। অথচ সাইমনের এমন পীড়িত মার্কা ডায়লগ আর শোয়েবের সহ্য হলো না। দাঁতে দাঁত পিষল। রাইসা সাইমনকে বলল, মন থেকে ক্ষমা করেছি, আমি অতীতের কথা আর পেঁচাতে চাইছি না সাইমন, আমার সাথে আর যোগাযোগের চেষ্টা করবেন না। সাইমন বলল, এমন করছো কেন? আমার পুরো কথাটা তো শোনো। এবার আর সহ্য হলো না শোয়েবের। রাইসার কোমর আরও শক্ত করে জাপটে ধরল, বেখেলে জোরে জোরে কামড় বসালো রাইসার ঘাড়ে। আচমকা আক্রমণে রাইসা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল, আউস! সাইমন ভড়কে গেল রাইসার কণ্ঠস্বরে। এমনকি রাইসা নিজেও হতবাক, মুখ চেপে ধরল নিজের। রাগ দেখিয়ে শোয়েবের বুকে ঘুষি বসালো কয়েকটা। সাইমন ওপাশ থেকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? রাইসা শুকনো ঢোক গিলে বলল, কিছু না, আমি রাখছি বলে ঠাস করে কল কেটে দিল। এরপর রেগে মেগে শোয়েবকে বলল, রাক্ষস কোথাকার, এভাবে কেউ কামড় দেয়? রাইসার বকাবকিতে ভ্রুক্ষেপ করল না শোয়েব। চিন্তা করলো অন্য কিছু। সানজিদার কথাবার্তা বেশ মনে ধরেছে তার। নিজের পরবর্তী উদ্দেশ্য সফলে এই মেয়েটার সাহায্য নেওয়া প্রয়োজন। সকাল 8টা, ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে শোয়েব। সুস্মি বিছানার মাঝখানে উপুর হয়ে ঘুমাচ্ছে, ঠোঁটটা গোল করে রেখেছে, ঠিক বাপের মতো স্টাইল। রাইসার রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত ছিল। সুযোগটা কাজে লাগালো শোয়েব। রাইসার ফোন হাতে নিল। তারা দুজনে একে অপরের ফোনের পাসওয়ার্ড জানে, তাই কল লক চেক করে সানজিদের নাম্বারটা বের করতে সমস্যা হলো না শোয়েবের। এরপর নিজের ফোনে সেভ করে রাইসার ফোনটা রেখে দিল যথাস্থানে। রাইসা এলো একটু পরে। শোয়েব তখন টাই বাঁধার চেষ্টা করছে। দেখা মাত্র রাইসা বলল, আমি করে দেব। শোয়েব হাত নামিয়ে ফেলল তৎক্ষণাৎ, যেন এই কথার অপেক্ষাতেই ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দাও দাও, এটা তো তোমারই কাজ, নিজের কাজ আমাকে দিয়ে করাচ্ছ, দায়িত্বহীন মহিলা। রাইসা সূচক শব্দ করল। ওড়নাটা ভালো মতো কোমরে গুজে এগিয়ে এলো শোয়েবের দিকে। বলল, এখন না হয় আমার ওপর চাপিয়ে দিলেন, আমি না থাকতে কাকে দিয়ে করিয়েছেন শুনি? শোয়েব রাইসার কোমর জড়িয়ে ধরল, বলল, তখন নিজে নিজেই করেছি। তাহলে এখন করলে সমস্যা কি? অনেক সমস্যা। নিজের কাজ বউকে দিয়ে করাবো, এর জন্যই তো বউ এনেছি। রাইসার কাজ ততক্ষণে শেষ। কটমট করে চাইল শোয়েবের দিকে। বলল, ওয়াও, তাহলে আপনি বউ এনেছেন কাজের জন্য? শোয়েব রাইসার নাকের সাথে নাক ঘষল, ফিসফিসে বলল, রোমান্স করার জন্য এনেছি। কিন্তু দিনে দুপুরে তো আর রোমান্স করা যাচ্ছে না, তাই অন্য কাজে লাগাচ্ছি। সব শক্ত করে জাপটে ধরেছে রাইসাকে। রাইসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, দিনে দুপুরে রোমান্স করা যাচ্ছে না বলে আবার ল্যাপটপ শুরু করেছেন কেন? এটা তো রোমান্স না রাইসা। না, এটা হচ্ছে সিরিয়াস রাজনৈতিক আলোচনা। আমি বুঝতে পেরেছি, তবু বলছি অনুগ্রহ করে ছেড়ে দিন আমায়। দরজা খোলা আছে, আবার সুস্মিও উঠে যেতে পারে। উঠবে না, ও গভীর ঘুমে আছে। তাও এটা দিনের বেলা, আমাকে ছাড়ুন। সব ছাড়ল না, আরও কাছে টানল রাইসাকে। এক বিন্দু দূরত্ব রাখতেও নারাজ সে। প্রস্তুতি নিচ্ছে একটা কঠিন চুম্বনের। অন্যদিকে রাইসা ঘাবড়ে গিয়ে একবার দরজার দিকে তাকাচ্ছে, একবার সুস্মির দিকে। সব বিরক্ত হলো। এবার কোমর থেকে এক হাত তুলে রাইসার থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। কঠোর স্বরে বলল, এত নড়াচড়া করছো কেন? সমস্যা কি? রাইসা চমকে গেল রোমান্টিক মুহূর্তে হঠাৎ এমন বকা শুনে। বিপরীতে তেতে উঠে বলল, সমস্যা আমার না আপনার। দরজা খোলা আছে, আপনার মা এসে পড়তে পারে, মেয়ে ঘুম থেকে উঠে যেতে পারে, আর আপনি দিন দুনিয়া ভুলে কিস করার তালে আছেন। লাজ লজ্জা আছে আপনার? নাকি কেজি ধরে বাজারে বিক্রি করে দিয়েছেন? সব রুক্ষ স্বরে বলল, বিক্রি করে দিয়েছি। বিক্রির জন্য, আমাদের বাসর ঘর সাজানোর জন্য ফুল এনেছিলাম। আর কোনো প্রশ্ন? শোয়েবের এহেন তেরা উত্তরে এতদিনে বেশ অভ্যস্ত হয়ে গেছে রাইসা। এখন নিজের তাল মিলিয়ে জবাব দিতে শিখেছে। আজও সেরকম খোঁচা মেরে বলল, ভেরি নাইস। এর জন্য বিয়ের পর থেকে আপনার লজ্জা শরম আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া লাগবে না, আপাতত একটা চুমু দাও, আমার ভার্সিটি যেতে লেট হচ্ছে। আমি চুমু দিলে ভার্সিটিতে তাড়াতাড়ি পৌঁছে যাবেন? উফ রাইসা, তেরামি করো না তো। একটা চুমু দিতে এত তেরামি করে? রাইসা মিটিমিটি করে বলল, আপনার থেকেই শিখেছি। শোয়েব হুঙ্কার ছিল এক প্রকার মিথ্যা বলা।
আমি আদরের বেলায় কোনো তেরামি করি না, সব সময় আদর্শ স্বামীর মতো আদর করি। শেষোক্ত কথাটা শুনে তবদা লেগে গেল রাইসার। স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল শোয়েবের দিকে। শোয়েব এই বেলাও সুযোগ ছাড়ল না, তড়িৎ গতিতে ওষ্ঠদায় এগিয়ে নিল নিজের লক্ষ্যের দিকে। রাইসার পলকহীন তাকিয়ে থাকায় ভাটা পড়ল। আক্রমণের দমকে চোখ খোলা রাখতে পারল না। শক্ত করে চোখের পাতা বুঝেই শোয়েবের গলা জড়িয়ে ধরে টাল সামলাতে। বরাবরের মতো এবারও মেঝের সাথে কিঞ্চিত দূরত্ব সৃষ্টি হলো তার পায়ের। শোয়েব রাইসা ঘরে একসাথে থাকলে তিন্নি ও আনিস কখনোই এমুখ হন না। ছেলে ও ছেলের বউয়ের প্রাইভেসির জ্ঞানটা ভালো মতোই আছে তাদের মধ্যে। আজকে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই, তা ভালো মতো জেনে শোয়েব উপরন্ত দরজা ভিড়ে রাখা হয়েছে, সুতরাং রাইসার বাধাগুলো ছিল সম্পূর্ণ অমূলক। তবে ডাক ঠিকই পড়ল। তিনি রান্নাঘর থেকে রাইসাকে ডাকছেন। মায়ের ডাক শুনে শোয়েব ছেড়ে দিল রাইসাকে। দুজনের অবস্থা এখন উত্তাল সমুদ্রে হাবুডুবু খেয়ে ফিরে আসার মতো। রাইসা লম্বা শ্বাস নিয়ে উঁচু আওয়াজে বলল, আসছি মা, বলেই সরে যেতে লেগেছিল। শোয়েব হাত ধরে টেনে ফেরালো ওকে, আদেশে সুরে বলল, আর একবার। রাইসা আমতা আমতা করে বলল, না মা ডাকছে, ডাকুক, এইবার জলদি ছেড়ে দিব, প্রমিস। রাইসার ইতস্ততা ছাপিয়ে ওকে পুনরায় কাছে টানল শোয়েব। পূর্বের কার্য সাধনের প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হলো। দুজনের অধর সবে সুই সুই। ঠিক সে সময় উঠে বসল সুস্মি। ঘুম পূরণ হয়েছে তার, তাই আজ মন ভালো আছে। আশেপাশে ভালো মতো না দেখেই চোখ ডলতে ডলতে বলল, পাপ্পা, আম্মু, গুড মর্নিং। তোফায়েল ও নাজিয়ার আজ গ্রাম থেকে ফেরার কথা, তাই সকাল সকাল নিজেদের বাড়িতে ফিরে এসেছে নির্জন মাইশা। বাসায় এসেই সোজা ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়ল মাইশা। নির্জন এসে দাঁড়ালো মাইশার সামনে। তৎক্ষণাৎ মেয়েটা প্রশ্ন করল, আপনি কি অফিস যাবেন এখন? নির্জন বিপরীতে বলল, মাথা খারাপ? তোমাকে বাসায় একা রেখে অফিস যাব আমি? আম্মু আব্বু চলে আসলে বিকেলবেলায় যাব না হয়, এখন তোমাকে বাসায় একা রেখে যাচ্ছি না। মাইশা খুশি হলো নির্জনের কথায়। এমনিতেও এত বড় বাড়িতে একা থাকতে বিরক্ত লাগতো তার, তবুও পরিস্থিতির খাতিরে যদি নির্জন অফিসে চলে যেত মাইশা বাধা দিতে পারত না। কেবল নির্জন অফিস থেকে বাসায় ফিরলে খিটখিট শুরু করত। মাইশাকে চুপচাপ বসে থাকতে দেখে নির্জন উৎকণ্ঠার সহিত জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে তোমার? মাইশা স্মিতে হেসে বলল, না ঠিক আছে, আমি ব্যাস একটু ক্লান্ত লাগছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। নির্জন চিন্তিত স্বরে বলল, সোফায় পা নামিয়ে বসতে সমস্যা হচ্ছে, পা উঠিয়ে দেব নাকি সোজা রুমে নিয়ে যাব? মাইশা বলল, না এখন না, একটু রেস্ট নিয়ে রুমে যাই, গিয়ে আবার রুমটা গোছানো লাগবে, বিছানা ঝাড়া লাগবে। 3 দিন পর বাসায় এসেছি, কেমন অবস্থা হয়ে আছে কে জানে। ও আচ্ছা, তুমি একটু এখানে বসো, আমি গিয়ে সব গুছিয়ে ফেলছি। মাইশা ভুরুযুগল কুচকে ফেলল, এগুলো আপনার কাজ নাকি? বললাম তো আমি গিয়ে গুছিয়ে নেব, এসব সামান্য কাজ আমি করে ফেলতে পারবো। নির্জন প্রত্যুত্তরে বলল, তোমার কিছু করার দরকার নেই, আমি গিয়ে আমাদের রুমটা গুছিয়ে তোমাকে উপরে নিয়ে যাব, আর বুয়াকে ডেকে নেই, সে বাকি কাজগুলো করে ফেলবে। মাইশা অতিষ্ঠ হয়ে বলল, নির্জন আপনি বেশি বেশি চিন্তা করছেন, আচ্ছা চলেন, আমি রুমে যাচ্ছি, গিয়ে সব গুছিয়ে ফেলব। নির্জন ধমক দিয়ে বলল, বলেছি না একবার, তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে ফেলতে পারবো, চুপচাপ বসে থাকো। আপনি কাজ করবেন আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, এ কেমন কথা নির্জন? হ্যাঁ থাকবে, কারণ তোমার শরীর পুরোপুরি সুস্থ না, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, আন্ডারস্ট্যান্ড? মাইশা বিপরীতে কিছু বলল না, চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নির্জনের দিকে। বেশ কিছুক্ষণ পর মাইশার থেকে কোনো জবাব না পেয়ে নির্জন বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? বলবো কি? হ্যাঁ, আমি বললে আপনি কিছু শোনেন, এই আপনার জন্য আজকে আমি মোটা হয়ে গেছি। নির্জনের কপালে ভাঁজ পড়ল, অতবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল, মানছি বাচ্চাটা আমার জন্যই তোমার এই অবস্থা, টেবিল প্রতিদিনই নিয়ে খোঁচা দিবে, বউয়ের সেবা করছি সেটা চোখে পড়ে না, আমার পরিশ্রমের ফলের ওপর চোখ পড়ছে তোমার। মাইশা হতবিহ্বল হয়ে গেল, পরপর হাতের কাছে থাকা কুশনটা নিয়ে ছুঁড়ে মারল মুখ বরাবর নির্জনের দিকে, কটমট করে বলল,
সব কিছুতেই নেগেটিভ কথা। এই এই আপনি জানতো, গিয়ে ঘর গোছান। নির্জন কুশনটা মুখে লাগার আগেই ধরে ফেলল। থমথমে স্বরে বললাম, আচ্ছা যাচ্ছি। মাইশা ঠোঁট কামড়ে হেসে বলল, শুনুন, পারলে বাথরুমটাও পরিষ্কার করে দিবেন। এবার নির্জনের হাতে থাকা কুশনটা মাইশার দিকে ছুড়ে দিল। বলল, এটা শোয়েব ভাইয়ের কাজ, আমাকে করতে বলছো কেন? শোয়েব ভাইয়া পারলে আপনি পারবেন না কেন? কারণ শোয়েব ভাইয়ার বন্ধু তাকে অভিশাপ দিয়েছে। আমার বন্ধু তো আর দেয়নি, আমি কেন পরিষ্কার করব? অভিশাপ দিলেই করতে হবে এমন কোনো কথা আছে? অবশ্যই আছে। এটা নিয়ে পরে ঝগড়া করছি তোমার সাথে, আগে ঘরটা গুছিয়ে আসি। নির্জন উপরে গিয়ে নিজেদের রুমটা গুছিয়ে নিয়ে ঝেড়ে ফেললো বিছানা। মাইশায় যাওয়ার আগে সব উলটপালট করে যায়, সেগুলো এসে আবার গোছাতে হয়। নির্জন কাজ শেষ করে নিচে নামলো পুনরায়। মাইশা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় বিধায় কোলে নিয়েই উপরে গেল নির্জন, বসালো বিছানায়। ওয়ার্ড্রোব থেকে ঢিলাঢালা গোল জামা বের করে দিল মাইশার হাতে। কপালে চুমু খেয়ে বলে, যাও ফ্রেশ নাও, নাকি আগে ড্রেস চেঞ্জ করে দেব? মাইশার সম্মতি দিতে নির্জনকে জামা বদলাতে সাহায্য করলো। এরপর মাইশা গিয়ে ঢুকলো ওয়াশরুমে, হাত মুখ ধুয়ে এসে এলিয়ে পড়লো বিছানায়। নির্জনও জামা কাপড় বদলেছে, ফ্রেশ হয়েছে। এরপর এসে বসলো মাইশার পাশে, জিজ্ঞেস করলো, কিছু খাবে? মাইশা লাফিয়ে উঠলো সাহসা, কপালে হাত দিয়ে বলল, হায় হায়, আম্মু যে খাবার প্যাক করে দিয়েছে সেগুলো তো বের করে গরম করে রাখতে হবে, আমি তো ভুলে গিয়েছিলাম। সমস্যা নেই, তুমি শুয়ে থাকো, আমি গরম করে রাখবো। আম্মু আব্বু আসলে তুমি নিচে যেও। মাইশা চিন্তিত হলো একটু, প্রলম্বিত শ্বাস নিয়ে আঙ্গুলের ইশারায় নির্জনকে কাছে ডাকলো, এদিকে আসুন। নির্জন কাছাকাছি এলো, জিজ্ঞেস করলো, কি? মাইশা উত্তর না দিয়ে চুমু খেলো নির্জনের বাম গালে। এরপর বলল, এটা আমাকে ভালোবাসার জন্য। পরপর দ্বিতীয় চুমু খেলো ডান গালে, এটা আমাকে আগলে রাখার জন্য। দ্বিতীয় দফায় বাম গালে চুমু খেয়ে বলল, এটা আমাকে দুনিয়ার সেরা ভাগ্যবতীদের একজন বানানোর জন্য। এটা হলো সব পুরুষ এক হয় না, এই ধারণা সত্য প্রমাণ করার জন্য। এটা হলো বেস্ট হাজব্যান্ড হওয়ার অ্যাওয়ার্ড। বলে হেসে ফেলল মাইশা। নির্জন মৃদু হাসলো বিপরীতে। বলল, এবার আমি বলি, বলুন। অনুমতি পেয়ে নির্জন একেবারে 4-5টা চুমু দিল মাইশার গালে, রীতিমতো চেপে ধরে গালের উপর অত্যাচার। বলল, এটা আমার জীবনে আসার জন্য। এর পরের ধাপে আরও 4-5টা চুমু, সাথে প্রেম বাক্য। এটা আমাকে জীবনের নতুন অর্থ শেখানোর জন্য। এতটুকুতে ক্ষান্ত দিল মাইশা, চেঁচিয়ে বলল, থামুন থামুন, আর বলতে হবে না, অলরেডি আমার গাল চ্যাপ্টা হয়ে গেছে, আর প্রয়োজন নেই। তাহলে আমি পুরো কথা শেষ করব না? না না, দরকার নেই। আচ্ছা তাহলে আরেকটা কেস। বলা দেরি, মাইশাকে প্রতিরক্ষার সুযোগ দেওয়া হলো না। এর আগেই নির্জন সদর্পে হামলা চালালো মাইশার ওষ্ঠ ধরে।